প্রোফাইলে দেখা যাচ্ছে রিপুন ভাই এই যে বসে আছো ভাই, বেঁচে কেনা ভালো হচ্ছে ইলেকশনের আগে? চলে যাচ্ছে ভাই, খারাপ যাচ্ছে, নির্বাচন হলেই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? ঠিক আছে ভাই, আপনাদের ইউটিউবে দেখানোর আপনাদেরকে শোরুম ইয়েস টেলিকমিউনিকেট করে আসলাম নির্বাচনী প্রচারণার আগে। সকলকে ধন্যবাদ। সামনেই আসছে 12ই ফেব্রুয়ারি, আর এই দিনটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা বিরাট দিন হতে চলেছে। কেন? কারণ প্রায় 34 বছর পর দেশে আবার হতে যাচ্ছে গণভোট, চতুর্থ গণভোট। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ ভোট না, এটা দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার একটা নির্ধারক মুহূর্ত। তো চলুন একটু তলিয়ে দেখা যাক ঠিক কি বদলাতে চলেছে। একবার ভেবে দেখুন, মাত্র একটা ভোট, একটাই ব্যালট পেপার যেখানে শুধু হ্যাঁ অথবা না বলতে হবে, আর তার উপরেই নির্ভর করছে 84টা বড়সড় সংস্কারের ভাগ্য। মানে 84টা, এর মধ্যে আবার 48টা হলো সরাসরি সংবিধান সংশোধনের প্রস্তাব। ব্যাপারটা কতটা বিশাল বুঝতে পারছেন? দেশের ক্ষমতার কাঠামো, মানুষের অধিকার, এমনকি রাষ্ট্রের পরিচয় পর্যন্ত বদলে যেতে পারে এই একটা ভোটের সিদ্ধান্তে। এর গুরুত্ব যে কতটা তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে গণভোট তো আগেও হয়েছে, মোট 3 বার। প্রথম দুটো ছিল অনেকটা এক ব্যক্তির শাসনের ওপর আস্থা ভোটের মতো, মানে জিয়াউর রহমান আর HM এরশাদের সময়। এরপর 1991 সালেরটা ছিল একটা বিরাট কাঠামোগত পরিবর্তন, রাষ্ট্রপতি পদ্ধতির সরকার থেকে সংসদীয় পদ্ধতিতে ফেরা। কিন্তু এবারেরটা কিন্তু আগের সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। এর পরিধি, এর গভীরতা সবকিছুই একদম অন্য মাত্রার। তো এত বড় একটা বিষয় কিভাবে সহজে বোঝা যায়? চলুন আমরা কয়েকটা ধাপে এগোই। প্রথমে দেখব এই গণভোটে আসলে কিসের উপর ভোট হচ্ছে, তারপর ক্ষমতার নতুন ডিজাইনটা কেমন হবে সেটা নিয়ে কথা বলবো, এরপর ক্ষমতার ভারসাম্য কোথায় কতটা থাকছে, আর রাষ্ট্র আর নাগরিক হিসেবে আমাদের পরিচয় কি বদল আসছে সেটাও জানব। আর একদম শেষে দেখব হ্যাঁ ভোট জিতলে কি হবে আর না ভোট জিতলে কি হতে পারে। তো প্রথম প্রশ্ন, ভোটটা ঠিক কিসের উপর? ভোটটা হচ্ছে জুলাই জাতীয় সনদ নামে একটা দলিলের ওপর। এই দলিলে মোট 84টা সংস্কারের প্রস্তাব আছে, আর জনগণ হ্যাঁ বা না বলে এই পুরো প্যাকেজটার উপরই মতামত দেবে। বলে রাখা ভালো, এই সনদটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন কমিশন আর রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতেই তৈরি হয়েছে। এই যে 84টা সংস্কারের কথা বলছি, এর ব্যাপ্তিটা কিন্তু বিশাল। দেখুন, এর মধ্যে অর্ধেকেরও বেশি প্রস্তাব, মানে 57% বা 48টা প্রস্তাবই হলো সরাসরি সংবিধান পরিবর্তনের, আর বাকি 43% হলো আইনি বা সরকারি আদেশ দিয়ে করা যাবে এমন সংস্কার। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা দেশের একেবারে ফাউন্ডেশনাল যে আইনি কাঠামো, সেখানেই একটা বড়সড় পরিবর্তনের প্রস্তাব। এবার আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনগুলোর দিকে, মানে যে প্রস্তাবগুলো রাষ্ট্রের একেবারে মূল কাঠামোটাকেই নতুন করে ডিজাইন করার কথা বলছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জায়গা হলো আমাদের সংসদ আর নির্বাচন ব্যবস্থা। প্রস্তাবগুলোর একেবারে কেন্দ্রে আছে একটা বড় ধারণা, আমাদের যে এক কক্ষের সংসদ সেটাকে 2 কক্ষের সংসদে পরিণত করা। মানে আইনসভাটা দুটো আলাদা হাউসে ভাগ হয়ে যাবে, ঠিক যেমনটা আমরা ভারত, যুক্তরাজ্য বা আমেরিকার মতো দেশগুলোতে দেখে থাকি। এই যে 2 কক্ষের কথা বলা হচ্ছে, প্রস্তাবিত কাঠামোটা ঠিক কেমন? একটা থাকবে নিম্নকক্ষ, যেখানে আসন হবে 400টা, এর মধ্যে 100টা আসন সরাসরি নারীদের জন্য সংরক্ষিত, আর এখানকার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। আর এর সাথে থাকবে একটা উচ্চকক্ষ 100 আসনের, সেখানে বিভিন্ন দল ভোটের হারের ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে। মূল লক্ষ্যটা হলো যে কোনো আইন পাশ করার আগে যেন আরও বেশি বিচার বিশ্লেষণ আর পর্যালোচনার সুযোগ থাকে। কিন্তু হঠাৎ করে এই 2 কক্ষের সংসদের দরকারটা পড়ল কেন? সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ এর পেছনের যুক্তিটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, দেশে একটা প্রতিনিধিত্বের ঘাটতি তৈরি হয়েছে। দেখা যায় অনেক সময় একটা দল 40% কম ভোট পেয়েও দেশ শাসন করছে, তার মানে বাকি যে 60% ভোটার, তাদের মতামতের তেমন কোনো প্রতিফলনই থাকছে না। এই নতুন ব্যবস্থাটা সেই বিপুল সংখ্যক ভোটারকে সিস্টেমের ভেতরে নিয়ে আসার একটা চেষ্টা। আরেকটা বিশাল প্রস্তাব হলো নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। 2011 সালে এটা বাতিল হওয়ার পর থেকে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নিয়েই কিন্তু প্রচুর বিতর্ক আর প্রশ্ন উঠেছে। তো এই সংস্কারের মূল উদ্দেশ্যই হলো নির্বাচনের ওপর মানুষের আস্থাটা আবার ফিরিয়ে আনা। ক্ষমতা যেন এক হাতে ডেমাসিয়াদুদ্দিন না থাকে, সেটা নিশ্চিত করতেও একটা বড় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবটা হলো প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া। নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 2 বার
মানে সব মিলিয়ে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই সংস্কারগুলোর একটা মূল দর্শনই হল ক্ষমতাকে এক জায়গায় না রেখে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া, একটা ভারসাম্য তৈরি করা। তো চলুন দেখি এই ক্ষমতার ভারসাম্যটা ঠিক কিভাবে ডিজাইন করা হচ্ছে। যেমন ধরুন রাষ্ট্রপতির ভূমিকা। প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বেশ খানিকটা বাড়ানো হচ্ছে। তিনি এখন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই মানবাধিকার কমিশন বা তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রধানদের নিয়োগ দিতে পারবেন। এমনকি কাউকে ক্ষমা করার যে ক্ষমতাটা রাষ্ট্রপতির আছে সেখানেও একটা বড় পরিবর্তন আসছে। এখন থেকে কোনো অপরাধীকে ক্ষমা করতে হলে ভুক্তভোগী বা তার পরিবারের সম্মতি লাগবে। সংসদ সদস্যদেরও কিন্তু আরও স্বাধীনতা দেবার কথা বলা হয়েছে। এখনকার নিয়মটা কি? দল যা বলবে তার বাইরে ভোট দিলেই সংসদ সদস্যের পদ হারানোর ঝুঁকি থাকে। কিন্তু নতুন প্রস্তাবে বলা হচ্ছে শুধু বাজেট আর আস্থা ভোটের মতো কয়েকটা বিষয় ছাড়া বাকি সব বিলে এমপিরা নিজেদের বিবেক অনুযায়ী স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। শুধু তাই না, বিরোধী দল যেন শাসন ব্যবস্থার একটা অংশ হতে পারে সেটাও নিশ্চিত করার জন্য বেশ কিছু প্রস্তাব আছে। যেমন সংসদের ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। আবার ধরুন নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশনের মতো জায়গায় নিয়োগের জন্য যে কমিটি হবে সেখানেও বিরোধী দলের লোক থাকবে। মানে সব মিলিয়ে একটা কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম তৈরির চেষ্টা আর কি। এই সংস্কারগুলো কিন্তু শুধু ক্ষমতার কাঠামো বদলানোর মধ্যেই থেমে নেই। এগুলো রাষ্ট্র আর নাগরিক হিসেবে আমাদের পরিচয় আর অধিকারকেও নতুন করে সাজানোর কথা বলছে। একটা বড়সড় পরিবর্তনের প্রস্তাব আছে রাষ্ট্রের মূলনীতি নিয়ে। এতদিন ধরে আমাদের সংবিধানের মূলনীতি ছিল 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। এর বদলে নতুন 4টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটা কিন্তু রাষ্ট্রের আদর্শিক ভিত্তিটাকেই নতুন করে সংজ্ঞায়িত করার একটা চেষ্টা। আর এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমাদের জন্য কিছু নতুন মৌলিক অধিকারেরও প্রস্তাব করা হয়েছে, যেমন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার অধিকার কিংবা ব্যক্তিগত তথ্যের সুরক্ষার অধিকার। এছাড়াও পরিচয়ের ক্ষেত্রে একটা বড় বদল আসছে। সকল নাগরিকের জাতীয় পরিচয় হবে বাংলাদেশি, আর দেশের ভেতরে যত মাতৃভাষা আছে সবগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে। তো সব শোনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের ফলাফল কি হতে পারে? মানে হ্যাঁ জিতলে কি হবে, আর যদি না জিতে যায় তাহলেই বা কী হবে? চলুন এই দুটো সম্ভাব্য পথ নিয়েই এবার কথা বলা যাক। যদি হ্যাঁ ভোট জেতে তাহলে কি হবে তার একটা পরিষ্কার রোডম্যাপ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ ভোটের মানে হলো জনগণ এই সংস্কারগুলো চায়। তখন পরবর্তী যে সংসদ নির্বাচিত হয়ে আসবে তার একটা সংবিধান সংস্কার কাউন্সিল হিসেবেও কাজ করবে, আর তাদের ওপর আইনগত বাধ্যবাধকতা থাকবে যে সংসদের প্রথম দিন থেকে 180 কার্যদিবসের মধ্যে এই সবকটা মানে 84টা সংস্কারই বাস্তবায়ন করতে হবে। আর যদি কোনো কারণে তারা এটা করতে ব্যর্থ হয় তারও প্রস্তাবগুলো পাশ হয়ে গেছে বলেই ধরে নেওয়া হবে। আর যদি না ভোট জেতে তাহলে পরিস্থিতিটা কিন্তু একদম অন্যরকম। না ভোটের মানে হলো এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আর কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। তখন এর ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করবে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর ইচ্ছে অনিচ্ছের ওপর। মানে পুরো ব্যাপারটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। মজার ব্যাপার হলো এই সংস্কারগুলোর পক্ষে কিন্তু একটা বড়সড় রাজনৈতিক ঐক্যমত দেখা যাচ্ছে। যেমন বিএনপি এবং জামায়াতে ইসলামীর মতো প্রধান বিরোধী দলগুলোও কিন্তু তাদের সমর্থকদের হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এতে বোঝা যায় পরিবর্তনের পক্ষে একটা বেশ জোরালো আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হয়েছে। তাহলে সব মিলিয়ে এই 12ই ফেব্রুয়ারির গণভোটটা বাংলাদেশের জন্য একটা সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত। একটা হ্যাঁ ভোট দেশকে একটা পরিকল্পিত আর বাধ্যতামূলক সংস্কারের দিকে ঠেলে দেবে, আর একটা না ভোট হয়তো পুরনো ব্যবস্থাকেই আরও কিছুদিন টিকিয়ে রাখবে। দেশের ভবিষ্যৎ আসলে কোন পথে এগোবে সেই সিদ্ধান্তটা এখন পুরোপুরি দেশের মানুষের হাতে।